কুয়েট শিক্ষার্থীদের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় কর্তৃপক্ষ থানায় মামলা হয়েছে। বুধবার রাতে নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খানজাহান আলী থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয়। এদিকে দুপুর 12টায় দুর্বার বাংলার সামনে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ সময় তারা ভিসি, প্রভিসি ও একজন পরিচালকের পদত্যাগ সহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতিতে কুয়েটের হল ছেড়ে চলে যাচ্ছে অনেক শিক্ষার্থী। থেকে প্রদান করা হবে। উপরোক্ত সকল দাবিসমূহ পূরণ করে আজকের ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে প্রশাসনকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। কুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট বিবৃতি দিতে হবে ছাত্রদল দ্বারা কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের নৃশংসভাবে আক্রমণের শিকার হয়েছে। উপরোক্ত সকল দাবি দেওয়া 19/2/2025 তারিখ দুপুর 1টার মধ্যে পূরণ করতে হবে এবং না পূরণ করা পর্যন্ত এই মুহূর্ত থেকে কুয়েটের সকল প্রকার ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যেন সবাই আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের একটা খুলে দিয়ে তালাবদ্ধ রুম খুলে দিয়ে যে কোনো একটা জায়গায় আমাদেরকে তদন্ত কাজ পরিচালনার জন্য বা সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবার কাছে। খুলনায় এক মতবিনিময় সভায় বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্র দলের অভিযোগ হাস্যকর ছাড়া কিছু নয়। তিনি দাবি করেন ছাত্র শিবির সংঘাতের রাজনীতিতে বিশ্বাসী নয়। দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম দাবি করেন ছাত্র শিবির কখনোই সংঘাতের রাজনীতিতে জড়ায় না, বরং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে। কুয়েটের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নিয়েছে, এতে ছাত্র শিবিরের কোনো ভূমিকা নেই। এবারে প্রথম সরকারি খরচে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী হজে যেতে পারবে না বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। রাজধানীর উত্তরায় আশকোনা হজ ক্যাম্পে হজ 2025 প্রশিক্ষণ উদ্বোধন শেষে এই ঘোষণা দেন তিনি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব A.K.M. আফতাব হোসেন প্রামাণিক। মিশনে আমাদের সচিব মহোদয় সহ আমাদের অতিরিক্ত সচিব জনাব মতিউল ইসলাম সহ আমাদের টিম ওখানে কর্মরত থাকবেন, ওখানে অভিযোগ করবেন। আমরা পরবর্তী সময়ে শুনানি করব এবং যে সমস্ত এজেন্সি লায়াবল, রেসপন্সিবল, আমরা বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, তারা এসেছেন একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে দিতে। অন্তর্বর্তী সরকার হেরে গেলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। গণতন্ত্র শুধু হারাবে না, মানুষ তার মৌলিক অধিকার হারিয়ে ফেলবে, তাদের কণ্ঠ রুদ্ধ হবে। ময়মনসিংহে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। দুপুরে নগরের সিলভার ক্যাসেল মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রহমান, পুলিশ মহাপরিদর্শক বাহানুল আলম সহ বিশিষ্ট জনেরা। একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে দিতে আমরা জানি এই যাত্রায় যদি আমরা ফেল করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। গত 5ই আগস্ট থেকে এই 6 মাসের আমাদের বাস্তব অসুবিধাগুলো, যেগুলো আইন প্রয়োগের, বিচারের এবং প্রসিকিউশনের, এগুলো যদি পরস্পর আলোচনা করে বের করে নিয়ে আসতে পারি তাহলে আমার আজকের কর্মশালা সফল হবে। পঞ্চগড় জেলায় অপারেশন ডাবল হান্ট অভিযানে 24 ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের 3 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে 3 জন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নতুন করে 3 জনকে আটক করে পুলিশ। সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্বামী সোহাগকে আটক করেছে পুলিশ। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, বুধবার রোমানা ও সোহাগের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে সোহাগ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে উপর্যুপরি আঘাত করে। এই সময় ঘটনাস্থলে স্ত্রী রোমানা নিহত হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল
হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় স্বামী আশরাফুল ইসলাম সোহাগকে আটক করেছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার চারিকা ও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে কবর খুঁড়ে 4টি কঙ্কাল চুরি হয়েছে। এছাড়া আরও অন্তত 12টি কবর আংশিক খুঁড়ে রেখেছে দুর্বৃত্তরা। ভোরে চোর চক্র এই নেককারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানান স্থানীয়রা। পরে দুপুরে স্থানীয়রা প্রায় 12টি কবর খোঁড়া দেখে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম আসে। কবরস্থানের 12টি কবর খোঁড়া অবস্থায় দেখা গেলেও 4টি কবর থেকে খুলি চুরি করে নিয়ে যায় চোর চক্র। শ্রীনগর সার্কেল সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, কবরস্থানগুলোতে প্রাচীর না থাকাতে চোর চক্র অতি সহজে নেককারজনক এই ঘটনা ঘটাতে সক্ষম হয়। ওয়াসার সুয়ারেজ প্রকল্প ও সাবেক এমডির দুর্নীতি ও অনিয়মের তদন্তে মাঠে নেমেছে দুদক। এ নিয়ে আজ দুপুরে নগরীর ওয়াসা কার্যালয়ে যায় দুদকের একটি দল। পরে প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ ও নথি সংগ্রহ করে তারা। দুদক জানায়, চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে দুদক তা তদন্ত করছে। বিশেষ করে নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কয়েক স্থানে ফাটলের বিষয়টি নিয়ে জানতে ওয়াসা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফাটল রোধে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ও প্রকল্পের নির্মাণ সংক্রান্ত বিভিন্ন নথি যাচাই বাছাই করে বোঝা যাবে সেখানে কোনো অনিয়ম হয়েছে কিনা। এই প্রজেক্টটা এখনো শেষ হয়নি। শেষ হওয়ার আগেই ওখানে যেটা ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে ফাটল দেখা দিয়েছে। এখানে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বলে আমাদের কাছে তথ্য আছে। এটা আসলে রেকর্ডপত্র থেকে আমরা বলতে পারবো বা ওনাদের সময় যেটা নিয়োগ হয়েছে ওই সময়ে নিয়োগ প্রক্রিয়া কোনো অনিয়ম করা হয়েছে কিনা। আমরা অলরেডি ওনাদের ওই সময়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ওই সময়ের যারা প্রার্থী ছিলেন ওনাদের ভাইবার নাম্বার সব কিছু আমরা তলব করেছি। রেকর্ডপত্রগুলো আমরা পেলে তখন বলতে পারবো যে আসলে অনিয়ম কতটুকু ছিল। অনিয়ম হলে কি ব্যবস্থা নেবেন? অনিয়ম হলে তো অবশ্যই আমরা যথাযথ আমাদের যে নিয়ম আছে, যে দুদকের যে আইন কানুন আছে, এই আইন কানুন অনুসারে বিধিসম্মত ব্যবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কুমিল্লা দেবিদারের কৃতি সন্তান হাসনাত আবদুল্লার উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী দেবিদার স্টুডেন্ট ফেস্ট। শেষ হবে আগামী 22 ফেব্রুয়ারি। স্টুডেন্ট ফেস্টের প্রথম দিনে আজ অতিথি ছিলেন সাইদ আবদুল্লাহ ও নুমেরি সাত্তার আপার এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমিল্লার কৃতি সন্তান আসিফ আকবর। সকালে অনুষ্ঠানের সূচনায় হাসনাত আবদুল্লাহ বলেন, এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হল দেবিদারের শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়া। বইমেলার পাশাপাশি স্টুডেন্ট ফেস্ট অনুষ্ঠানে বিভিন্ন ধরনের এক্সিবিশন থাকবে। দেবিদারে ঢোকার পর থেকেই এত চমৎকার একটা আয়োজন দেবিদারে হয়েছে, আমার কাছে মনে হয় এইটা অতীতে কখনোই হয় নাই। মনে করি আমি একজন ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার হয়ে আমি ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো আছে সেগুলোই শুধু করব, তাহলে কি এই প্রফেশন বা এই ডাইমেনশনটা কি তৈরি হতে পারতো? এসএসসি পরীক্ষা পাশ করার পরে বিদেশে চলে যায়, এটা দুঃখজনক। আর যারা নারী শিক্ষার্থী রয়েছে এসএসসি পরীক্ষার পরে ওদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আপনারা স্বপ্নটা বড়ভাবে দেখুন এবং আপনাদের স্বপ্ন পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা যদি আপনাদেরকে কোনোভাবে সহযোগিতা করতে পারি সেটা আপনারা আমাদেরকে জানাবেন। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় 68টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। এ নিয়ে শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও চাপা ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় স্কুলগুলোর ম্যানেজিং কমিটির সংক্রান্ত ঝামেলা ও অর্থনৈতিক সংকটের কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মিত হয়নি বলে জানিয়েছেন শিক্ষকরা। প্রতিনিধি হাফিজুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন ইলিয়াস কমল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় তৈরি হয় অস্থায়ী শহীদ মিনার। আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের, কোথাও কোথাও কোনো আয়োজনও হয় না। এতে করে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ সকল দিবসের তাৎপর্য থেকে। সরকারি বরাদ্দ না থাকা, ম্যানেজিং কমিটির সমন্বয়হীনতা, আর্থিক অসচ্ছলতায় এসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হয়নি বলে জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় সরকারের কাছে দ্রুত স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবিও জানান তারা। প্রতি বছর আমাদেরকে শহীদ মিনার তৈরি করতে হয়, কারণ আমাদের স্থায়ী কোনো শহীদ মিনার নেই। আমরা কলাবদ্ধ শহীদ মিনার বানিয়ে ফেব্রুয়ারি পালন করি। সরকারিভাবে আমাদের স্কুলে একটি শহীদ মিনার নির্মাণ করা দরকার। শহীদ মিনার হলে পরে আমাদের পুরাতন বাচ্চারা সবকিছু মাতৃভাষা সম্পর্কে জানতো। সরকারি বরাদ্দ না থাকায় অনেক প্রতিষ্ঠান শহীদ মিনার নির্মাণ করতে পারেনি স্বীকার করেছে স্থানীয় শিক্ষা বিভাগ। তবে উন্নয়নমূলক কাজের মধ্য থেকে শহীদ মিনার নির্মাণের জন্য নির্দেশ দেওয়া আছে বলেও জানানো হয়। এ সময় যত দ্রুত সম্ভব বাকি প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও জানায় শিক্ষা বিভাগ। এই সমস্ত স্কুলে শহীদ মিনার হয় নাই তার তালিকা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছি। কোনো উন্নয়নমূলক খাত থেকে অথবা
প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট কোনো থাকলে আমরা সবসময় এই প্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার নির্মাণের জন্য বলে থাকি। শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলে ভাষা আন্দোলনের ইতিহাস, ঐতিহ্য ও ভাষা শহীদদের ভালোভাবে জানতে ও বুঝতে পারবে শিক্ষার্থীরা। এমনটাই মনে করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ইলিয়াস কমল, মাই টিভি। নড়াইলের লোহাগড়া উপজেলায় সাবেক পুলিশ সদস্য তারেক হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। লোহাগড়া উপজেলার সচল সুচাইল গ্রামে এই ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয়রা জানায় পরিকল্পিতভাবে বাড়ির চিলে কোটা দিয়ে ঘরে প্রবেশ করে ডাকাত দল। পরে সাবেক পুলিশ সদস্য সহ পরিবারের লোকজনকে চেতনানাশক ঔষধ দিয়ে 5 ভরি স্বর্ণসহ ঘরের মালামাল লুট করে দিয়ে চলে যায় চক্রটি। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লোহাগড়া থানার পুলিশ। আহত পুলিশ সদস্য বর্তমানে রাজধানী ঢাকার একটি হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসা। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদকাসক্ত নাতির সেলো মেশিনের হ্যান্ডেলের আঘাতে দাদি জাহানারা বেগমের মৃত্যু হয়েছে। উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট টানা 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার ভিতরে বেশ কিছু মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্মরত শ্রমিক কর্মচারী সবাই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে। আমাদের 3টা ইউনিট এখানে কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। ক্ষয়ক্ষতির কারণে আগুনের কারণটা এখনো জানা যায়নি, আর ক্ষতির পরিমাণটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে আর কি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বহিরাগত সন্ত্রাসী দ্বারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার শহরের মুজিব সড়কে অবস্থিত স্থানীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় থানা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহা সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্তদের দাবি আদায় ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে 6 দফা দাবিতে সকালে খনির প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত 12 গ্রামের মানুষ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা, সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আল বেরুনি সহ সংশ্লিষ্টরা। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের গৌর নদীতে সভা ও লিফলেট বিতরণ হয়েছে। প্রার্থী ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বুধবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। উপজেলা যুব দলের আহ্বায়ক মনির হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলারা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল লোকমান সহ অন্যান্যরা। 19 বছর পর রংপুরের পীরগাছা উপজেলার রহিমউদ্দিন ভরসার মহিলা ডিগ্রি কলেজ মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। উপজেলার 81টি ওয়ার্ড 9টি ইউনিটে ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো কমিটি হয়েছে। বিএনপি ঘোষিত দলীয় তফসিল অনুযায়ী 81টি ওয়ার্ড নির্বাচনের পর 9টি ইউনিয়ন নির্বাচন হয়। সবশেষ পীরগাছা সদর ইউনিয়নের ভোটের মাধ্যমে নির্বাচন হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন সভাপতি আমিনুল ইসলাম রাগা ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ডালেজ এবং সাংগঠনিক সম্পাদক পদে জুয়েল হোসেন মন্ডল ও আব্দুস সালাম আজাদ জুয়েল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সারোয়ার বলেছেন, সংস্কার প্রয়োজন আছে, তবে সংস্কারের নামে তাল বাহানা না করে এবং সময় ক্ষেপণ না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জনগণ আর দিনের ভোট রাতে দিতে চায় না, তারা শান্তিতে ভোট দিতে চায়। বুধবার পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পটুয়াখালীর বাউফল বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পদবঞ্চিত নেতা মোহাম্মদ দলিল উদ্দিন মোল্লার সাংগঠনিক পদ ফিরে পাওয়ার দাবিতে জনসভা হয়েছে। সকালে কালীশুরি কাউমিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই জনসভা হয়। কালীশুরি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল হক আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিউল হক কাজল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীশুরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের মিয়া সহ আরও অনেকে।
বাগেরহাটে যুবকদের সামাজিক অংশগ্রহণ নিশ্চিতকরণে সরকারি কর্মকর্তাদের সাথে সেন্সিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশের সহযোগিতা এবং উন্নয়ন সংস্থা ওয়াদার আয়োজনে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে ও ওয়াদার চেয়ারম্যান ও সিইও নীলুফা আক্তার ইতির সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। দুপুরে গুড নেইভার্স বাংলাদেশ সখীপুর সেটেপের উদ্যোগে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ। রংপুরে প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ। সকালে রংপুর শিল্পকলা একাডেমি ভবনে অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে জেলা কমান্ড্যান্ট রাশিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ, জেলা পুলিশ সুপার আবু সাইম সহ আরও অনেকে। বরিশালের বাকেরগঞ্জে তারুণ্যের উৎসব 2025 উদ্বোধন হয়েছে। সকালে বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ উৎসব উদ্বোধন করেন। এ সময় সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজনের মধ্যে ছিল অমর 21শে বইমেলা, পিঠা উৎসব, জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী। তারুণ্যের উৎসব উপলক্ষে ঝিনাইদহে আইসিটি বিষয়ক উদ্ভাবনী মেলা হয়েছে। সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ সহ জেলা প্রশাসকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরাতন ডিসি কোর্ট চত্বরে এই মেলায় জেলার 6 উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 14টি স্টল স্থান পায়। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প এখানে প্রদর্শন করেন। শরীয়তপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে 2 মাসব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। শরীয়তপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম ও সিভিল সার্জন আবুল হাদি মোহাম্মদ শাহপরান। এ সময় তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা সহ সকল অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আমার বিশ্বাস তরুণ সমাজের প্রতিভা, উদ্যম এবং দেশপ্রেমকে উৎসাহিত করার অনন্য এক সুযোগ এনে দিয়েছে এই উৎসব। তরুণ প্রজন্ম আমাদের দেশের সম্পদ, আমাদের ভবিষ্যৎ। তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীল মনোভাব এবং অদম্য শক্তিই পারে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে। তারুণ্যের উৎসব 2025 সেই তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা তাদের মেধা ও দক্ষতাকে প্রকাশ করতে পেরেছে এবং সামনের দিনগুলোতে আরও সার্থকতার সাথে এই কাজটি করে যাবে। নওগাঁয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে ফেস্টুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপমহাপরিচালক আশিস কুমার ভট্টাচার্য। পরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। নোয়াখালীর জেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চন্দ্রগঞ্জ কারামাতিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ হয়েছে। বুধবার মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এইচ.এম. শাহাবুদ্দিন মোল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম রনি, জেলা উত্তর ছাত্র শিবিরের সাবেক সভাপতি মশিউর রহমান ফাহাদ সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বরিশালের গৌরনদীতে প্রথম উপজেলার 3টি স্কুল কলেজে হাইজিন কর্নার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের পরিকল্পনায় ও উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে দুপুরে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ফিতা কেটে কর্নারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আবু আবদুল্লাহ খান। কলেজ অধ্যক্ষ জওহর লালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন সহ আরও অনেকে।
মুন্সিগঞ্জের সিরাজদি খানের র্যাব 10-এর পক্ষ থেকে কুসুমপুর জাগরণী সংসদ ক্লাবে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়েছে। বেলা 11:30টার সময় উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ মাঠে এই ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদি খান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, র্যাব 10-এর কোম্পানি কমান্ডার সিপিসি আনোয়ার হোসেন, জাগরণী সংসদের সহসভাপতি নুরুজ্জামান ভুইয়া সহ অন্যান্যরা। কৃষকের পরিবেশ বান্ধব প্রকৃত বন্ধু পাখি। এছাড়া কৃষিতে জীববৈচিত্র্য রক্ষায় অপরিসীম ভূমিকাও পালন করে আসছে পাখি। জমির ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলায় বাড়ছে জমির উর্বরতা আর কমছে ক্ষতিকর কীটনাশকের ব্যবহার। তবে কিছু অসাধু ব্যক্তির কারণে দিনে দিনে কমে যাচ্ছে কৃষকের বন্ধু পাখি। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট জানাচ্ছেন শামস্তাফিজ উচ্ছ্বাস। দ্রুত নগরায়নের ফলে কমে যাচ্ছে কৃষি জমি, আর নির্বিচারে বন জঙ্গল ধ্বংসের ফলে কমে যাচ্ছে পাখির আবাসনস্থল, হারিয়ে যাচ্ছে কৃষকের উপকারী পাখি শালিক, সাদা বক, পেঁচা, ফিঙ্গে সহ দেশীয় প্রজাতির বিভিন্ন জাতের পাখি। ফসলি জমিতে পাখির আনাগোনা কমে যাওয়ায় কৃষিতে বেড়েছে মাত্রা অতিরিক্ত কীটনাশক ব্যবহার। এতে করে কমে যাচ্ছে জমির উর্বরতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির ভিতরে লুকিয়ে থাকা উপকারী কীটপতঙ্গ, যার প্রভাব পড়ছে জলবায়ুর উপরে। পাখি যেমন এই যে পোক পাহাড়ি দূরে খায়, এরা উপকার আছে। পোকার জন্য আমরা যে কীটনাশক ব্যবহার করি, ওই কীটনাশকটা একটু কম লাগে পাখিতে যদি পোকাটা ধরে ধরে খায়। পরিবেশ বান্ধব কৃষকের জন্য পাখির বিকল্প নেই। যে বছর জমিতে বেশি পাখি বিচরণ থাকে, সে বছর কৃষকের ফসলের পরিমাণ বাড়ে, আর পাখির বিচরণ কমে গেলে ক্ষতিকর কীটপতঙ্গের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। কৃষক তার চাহিদা মতো ফসল ঘরে তুলতে পারে না। পাখি থাকা ভালো, মানে না মারলি করে থাকতো, পোকা বাইসে ওঠে, পানির মধ্যে বাসে, এই বগে হালি গিয়ে তেইরে খায়, খুব উপকার। কৃষিতে পাখির উপকারিতার পাশাপাশি পাখি নিধনের কথা বলছেন কৃষকেরা। পাখি কেন কৃষকের বন্ধু, তার বর্ণনা তুলে ধরলেন এই কৃষিবিদ কর্মকর্তা। আমার শত্রুই আমার বন্ধু। কৃষকের শত্রু হচ্ছে তার অনিষ্ট, তার ফসলের জন্য যেটা অনিষ্ট করবে সেটাই কৃষকের শত্রু, এবং সে শত্রুকেই আসলে খেয়ে থাকে এই পাখিগুলো। সেজন্যই পাখি হচ্ছে আমাদের কৃষকের বন্ধু। কৃষকের বন্ধু ও জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখতে পাখি রক্ষায় সংশ্লিষ্টদের প্রতি যথাযথ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সকলের। শামস্তাফিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।